পুনমের কেক বানানোর ভীষণ শখ ছিল। ও প্রত্যেক দুদিনে একবার কেক বানাতোই বানাতো, তাও আবার রকমারি কেক। আর এই কেকগুলো বানিয়ে ও ওর বাবাকে খাওয়াতো। এই নাও বাবা, আর বলো তো কেকটা কেমন হয়েছে। কি রে মা, তুই কেন এসব বানাতে থাকিস? কখনো কেক ছাড়া অন্য কিছু বানা। আমি আর অন্য কিছু বানাতে পারি না বাবা। তাহলে শেখ না, শ্বশুর বাড়ি গিয়ে কি শুধু কেক বানাবি? হ্যাঁ বাবা, আমি শুধু কেকই বানাবো। যার খাওয়ার হবে সে খাবে, না হলে খালি পেটে থাকবে। পুনম বিশেষ করে চকলেট কেক বানানোতে এক্সপার্ট ছিল। ঘরেতে যখনই কোনো অতিথি আসতো, পুনম তাকে চকলেট কেক বানিয়ে খাওয়াতো, আর সেই অতিথিও খুশি হয়ে যেতেন। বাহ পুনম মা, তুমি তো খুব সুন্দর কেক বানিয়েছ। থ্যাংক ইউ আঙ্কেল। এইভাবেই পুনম কেক বানানোতে মাহির হয়ে উঠেছিল। আর ওর বাবা ওর বিয়ে দেওয়ার জন্য একটা ছেলে খুঁজছিলেন। পুনম দেখতে সুন্দরী ছিল, তাই ছেলে খোঁজার জন্য হরিহরকে বেশি সমস্যায় পড়তে হয়নি। আর কয়েকদিনের মধ্যেই পুনমের বিয়ে ফিক্সড হয়ে গেল। ছেলেটার নাম ছিল আকাশ, আর সে খুব বুঝতার ছেলে ছিল। পুনম বিয়ের আগে আকাশকে একবার বলেছিল, আকাশ, আমি একটা কথা প্রথমেই বলে দিচ্ছি, আমি শুধু কেক বানাতে পারি, তাছাড়া আমি আর কিছুই বানাতে পারি না। তুমি কি এর পরেও আমাকে বিয়ে করবে? হ্যাঁ পুনম, আমি কি তোমাকে শুধু খাবার বানানোর জন্য বিয়ে করছি? আমার তোমাকে ভালো লাগে, আর খাবার তো বৌদিও তৈরি করে নেয়। তুমি ঘরের অন্য কাজে সাহায্য করে দেবে। ঠিক আছে, আমি তো এটা করতেই পারি। আর এইভাবেই পুনমের বিয়ে হয়ে গেল। ও শ্বশুরবাড়ি চলে গেল। ওর শ্বশুরবাড়িতে সবাই ভীষণ ভালো ছিল। ওর শাশুড়ি বিমলা আর ননদ টিনা আসা মাত্রই ওকে ভীষণ আপন করে নিল। কিন্তু ওর বড় যা শকুন্তলা একবারও ওর সাথে দেখা করতে আসেনি। পুনম, তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? সবাই তোমার সাথে ভালো ব্যবহার করছে তো? হ্যাঁ, সে তো করছে, কিন্তু দিদি একবারও দেখা করতে আসেনি। ওনার শরীর খারাপ নাকি? না না, ওনার মাথা খারাপ। মানে? মানে বৌদি একটু অহংকারী টাইপের। ও এই বিয়েতে একেবারেই খুশি নয়। কিন্তু কেন? আরে, তুমি এত সুন্দর বলে এই জন্য বৌদির হিংসে হচ্ছে। এই ঘরে ওর থেকে সুন্দর বৌদি চলে এসেছে। আচ্ছা, তো এই ব্যাপার। পরের দিন শকুন্তলা পুনমের সাথে দেখা করতে এলো, আর এসেই খোঁটা দিল। আরে বা ছোট, এসেই সবাইকে নিজের আঁচলে একেবারে বেঁধে নিয়েছিস, খুব ভালো। না দিদি, এরকম কোনো ব্যাপার নেই। আরে চুপ কর, আমি কিন্তু সব বুঝি। যাই হোক, খাবার টাবার বানিয়ে নাও তো। ওই মানে, আসলে আমি শুধু কেক বানাতে পারি। আর শুধু কেক? যাও যাও, সকাল সকাল সবাইকার জন্য ব্রেকফাস্ট বানিয়ে আনো, যাও যাও যাও। কিন্তু কি বানাবো, আমি তো আর অন্য কিছু। তুমি কথা বড্ড বেশি বলো, যা পারো তাই বানাও, যাও। পুনম চুপচাপ রান্নাঘরে চলে গেল আর চকলেট কেক বানাতে শুরু করলো। এই পুনমের বাচ্চা সকাল সকাল ব্রেকফাস্টে সবার জন্য কেক বানাবে, আরও শাশুড়ির থেকে বকুনি খাবে। খুব মজা আসবে। পুনম ময়দার মধ্যে লিকুইড চকলেট, চকলেট এসেন্স, ডিম সব ভালোভাবে মিশিয়ে ওভেনে বেক হওয়ার জন্য দিয়ে দিল। চকলেট কেকের গন্ধতে সবাই টেবিলে খাওয়ার জন্য চলে এলো। আরে বাহ, নতুন বৌদি তো চকলেট কেক বানাচ্ছে, আজ খুব মজা হবে। আরে বাহ ছোট বৌমা, চকলেট কেকটা তো খুব ভালো হয়েছে। না বেশি মিষ্টি, না বেশি তেতো, একদম প্রফেশনাল। থ্যাংক ইউ মা। এটা শুনে শকুন্তলার মাথা খারাপ হয়ে গেল। সে বলল, কিন্তু মা, সকাল সকাল চকলেট কেক কে খায় বলুন? শকুন্তলার বর অনিল এতক্ষণ চুপচাপ কেক খেয়ে যাচ্ছিল। সে বলল, কেন, আমরা খাই। কোয়ালিটি কেক তো যে কোনো সময় খাওয়া যেতে পারে। কেন? তুমি চুপ করো, কেক খাওয়ার খুব শখ না, পরে বোঝাবো। এটা শুনে বাকি সবাই চুপি চুপি হাসতে লাগলো। শকুন্তলা শুধু পুনমকে যে কোনোভাবে নিচু দেখাতে চাইছিল। মা, পুনম কেক ছাড়া আর কিছুই বানাতে পারে না। রোজ খাবার কি বানাবে তাহলে? কেন, তুমি বানাবে তো, তুমিও তো এই বাড়ির বউ। তুমি খাবার বানাবে আর ছোট বৌমা বাকি কাজে সাহায্য করবে। তাছাড়াও ও তোমার থেকে ছোট, এই ঘরে নতুন এসেছে, ওকে একটু সময় তো দাও। শকুন্তলার চাল উল্টো পড়ে গেল, কিন্তু ও হার মানল না। একটার পর একটা বুদ্ধি বার করতে লাগলো, যাতে করে পুনম পরিবারের সামনে অপমানিত হয় আর ও বকুনি খায়। কিন্তু প্রতিবার পুনম ঠিক কোনো না কোনোভাবে বেঁচে যাচ্ছিল। পুনম মনের দিক থেকে খুব সাদা ছিল, তাই সবাই ওকে ভালোবাসত। আর শকুন্তলার মনে পাপ ভর্তি ছিল। ও শুধু একটা সুযোগের খোঁজে ছিল, আর সেই সুযোগও পেয়েও গেল। অনিল আর আকাশ একই কোম্পানিতে কাজ করত, আর ওই কোম্পানির মালিক খ্রিস্টান ছিলেন। আকাশ আর অনিল ওনাকে ক্রিসমাসে ওদের বাড়িতে নিমন্ত্রণ জানালো।
আকাশ বাড়ি ফিরে পুনমকে বলল, পুনম, ক্রিসমাসে বস আসছেন। তুমি স্পেশাল চকলেট কেক বানাবে। উনি যদি খুশি হয়ে যান তো আমাদের প্রমোশন হয়ে যাবে। ঠিক আছে গো, তুমি চিন্তা করো না। ক্রিসমাসের দিন চলে এলো আর পুনম চকলেট কেক বানাতে শুরু করল। কিন্তু কেক বানানোর সময় ওর মাথায় একটা খেয়াল এলো। ক্রিসমাসে তো চকলেট কেক আর প্লাম কেক দুটোই বানানো হয়, তাহলে শুধু চকলেট কেক কেন বানাবো, প্লাম কেকটাও বানিয়ে দিই। পুনম প্লাম কেকও তৈরি করল। দুটো কেক বানিয়েও একটা সাইডে রেখে দিল। অনিল আর আকাশের বস চলে এলে সবাই ওনাকে নিয়ে ব্যস্ত হয়ে গেল। রান্নাঘরের দিকে কারোর খেয়াল ছিল না, আর শকুন্তলা এই সুযোগেরই সন্ধানে ছিল। চকলেট কেক আর গোবর কেক একই রকমের দেখতে, এবার তো আসবে মজা। শকুন্তলা চকলেট কেকটা ফেলে দিল, আরও বাইরে থেকে গরুর গোবর উঠিয়ে আনলো আর ভালোভাবে সাজিয়ে ওটাকে চকলেট কেকের জায়গা রেখে দিল। দেখতে ওই গোবর চকলেট কেকের মতোই লাগছিল। আর তারপর গোবর কেকটা নিয়ে শকুন্তলা বাইরে আসে। স্যার, আপনাকে এই চকলেট কেক খেতেই হবে। আমাদের নতুন ছোট বৌমা দারুণ চকলেট কেক বানায়। আজও এটা শুধু আপনার জন্যই বানিয়েছে, শুধু আপনার জন্য। হ্যাঁ, ওসব তো ঠিক আছে, কিন্তু কিন্তু জানি না স্যার, আপনাকে এটা খেতেই হবে। আরে না না, আমি এটা খেতে পারবো না। আমার চকলেটে অ্যালার্জি আছে। আমার প্লাম কেক পছন্দ। প্লাম কেক? আমি তো ওটাও বানিয়েছি। আমি প্লাম কেক নিয়ে আসছি। পুনম প্লাম কেক আনলো। বস প্লাম কেক খেলো আর বলল, আরে বাহ, একে বলে কেক। ওয়াও, মজা এসে গেল। শকুন্তলা দেবী, আপনি তো চকলেট কেকের খুব প্রশংসা করছিলেন, খান না। না না। আরে খান খান। হ্যাঁ বড় বৌদি, খাও না, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, আসো। টিনা চামচে করে গোবর কেকটা ওঠালো আর শকুন্তলার মুখে ঢুকিয়ে দিল। শকুন্তলার এই প্ল্যানটাও উল্টো পড়ে গেল। ওই রাতে ও শুতে পারল না, আর তারপর থেকে ও পুনমের পিছু ছেড়ে দিল। গোবর কেক শকুন্তলাকে যা বোঝানোর বুঝিয়ে দিল, আর পুনম শ্বশুরবাড়িতে খুশি খুশি থাকতে লাগল। প্রায় 6 মাস আগে দীপকের সঙ্গে রিয়ার বিয়ে হয়েছিল। অন্য সব মেয়েদের মতন অনেক স্বপ্ন নিয়ে রিয়াও তার শ্বশুরবাড়িতে এসেছিল। ও বৌমা, কটা রুটি সেঁকছো? দেখো, 3টে তোমার শ্বশুরের, 3টে দীপকের, আর আমার জন্য 2টো সেঁকো। আর তুমিও তো মনে হয় 2টোই খাবে। বলছি, সকালের তো 2টো রুটি ছিল, ওর থেকে তুমি আমি একটা একটা খেয়ে নেব। 8টাই যথেষ্ট। কি একটা বাড়িতে এসেছি, যখনই দেখি তখনই শুধু খাবারের পরিমাপ করে। মা, 6 মাসে তোমার মেয়ে শুকিয়ে কাঠি হয়ে গেছে। শাশুড়িমা সবসময় ভাতের মাপ করে। মা রিয়া, তুমি শাশুড়ির কথায় কিছু মনে করো না, কেমন? শ্বশুরবাড়িতে তুমি ভালো মেয়ে হয়েই থেকো। আর মা রিয়া, শাশুড়িদের একটু ওরকম স্বভাবই থাকে। উনি বলে যান, তুমি চুপ করেই থেকো। ঠিক আছে মা। রিয়া নিজের কাজ করতে চলে গেল। পরের দিন, এ কি বৌমা, তুমি তো এইমাত্র দীপকের জন্য চা বানালে, আবার এখন বানাচ্ছ? ফ্রাই প্যানে থাকা আগের চাটাই তো খেয়ে নিলে হয়। মা, চা ঠান্ডা হয়ে গেলে তার স্বাদ পাল্টে যায়, আর আমার গরম চা খাওয়ারই অভ্যেস। তাহলে এই চাটা আমাকে দিয়ে দাও, জিনিসপত্রের যা দাম। মা, এইটুকুনি চা তুমি কি খাবে? আমি তোমায় গরম চা বানিয়ে দিচ্ছি। আরে না, এটাই আমার জন্য যথেষ্ট। এরকম হাড় কিপটে শাশুড়ি আমি জন্মেও দেখিনি। কিছু বললে রিয়া? না মা, আমি তো গান গাইছিলাম। 1000 বছর বাঁচবে আমার শাশুড়ি মা, দুনিয়ার সব থেকে সেরা আমার শাশুড়ি মা। মা, আমি এক্ষুনি আসছি। কি হলো? চা বসিয়ে বাথরুমে গেল যে? রিয়া বাথরুমে যেতেই ওর বমি হতে লাগলো। ও বাথরুম থেকে ফিরলে কমলা ওকে জিজ্ঞেস করলো, এত দেরি করলে কেন? সব চা তো শুকিয়েই গেল। জানি না মা, কাল থেকে মাথাটা ঘুরছে আর আজ বমি হলো। আরে বদহজম হয়ে গেছে হয়তো, হজমি খেলেই ঠিক হবে। কিন্তু মা, বদহজম কি করে হবে? আমি তো কিছুই খাইনি। রিয়া ঘরে এসে ওর মাকে ফোন করে। মা, কি করব? যাব ডাক্তারের কাছে না অপেক্ষা করব? তুমি আর একটা দিন দেখো, তারপর না হয় দীপককে বলে একটা টেস্ট কিট আনিয়ে নিও। মনে হচ্ছে তুমি প্রেগনেন্ট। তবে কাল পর্যন্ত দেখি মা। শরীর অসুস্থ থাকায় রিয়া শুয়েছিল। তখনই, কি হলো রিয়া? এত ছোলার তরকারি কেন বানালে তুমি, যখন খেতে পারবে না? ওরা সবাই তো লাঞ্চ নিয়ে গেছে, যখন খাবেই না তখন বানাবেও না। মা, আমার শরীরটা ভালো লাগছে না, আমি একটু পরে খাবো। আজ রাতে আর কিছু বানাতে হবে না, এই যথেষ্ট। এই বলে কমলা নিজের ঘরে চলে গেল। রাতে, রিয়া, কি বসালে কুকারে? ছোলার তরকারিটাই গরম করো, ওটাতেই হবে।
মা, আমার শরীরটা ঠিক ভালো লাগছে না বলে আমি চাল ডালের খিচুড়ি বানাচ্ছি, কারণ ছোলা আমার জন্য ভারী হয়ে যাবে। এই ভালো, একটু বমি হলো কি হলো না, অমনি শুয়ে পড়ো। অল্প করে বানাও নিজের জন্যে, আমাদের জন্য ছোলার তরকারি যথেষ্ট। বেচারি রিয়ার শরীরটা আগে থেকেই অসুস্থ ছিল, তারপরে আবার কমলার এই কৃপণতা। পরের দিন রিয়ার আবার বমি হতে লাগলো। ও তারপরে দীপককে বলে প্রেগন্যান্সি টেস্ট কিট নিয়ে এলো। রিয়া চেক করলো। দীপক, আমি মা হতে চলেছি। সত্যি বলছো রিয়া? আজ যে আমার খুশির ঠিকানা নেই গো। কি, তুমি মা হতে চলেছ? যাক, ভালোই হলো। এখন একটু সঞ্চয় করা শুরু করো। মা, আমি দীপকের সঙ্গে ডাক্তারখানায় যাচ্ছি। আরে ওকে কেন বিরক্ত করছো, আমিই নিয়ে যাচ্ছি তোমাকে। দীপক কাজে চলে গেলে কমলা রিয়াকে নিয়ে ডাক্তারের কাছে গেল। আমি রিয়ার চেক আপ করে নিয়েছি, সবই নর্মাল। শুধু খাওয়া দাওয়ার উপরে একটু নজর রাখবেন, আর চিন্তা করার মতো কিছুই নেই। এই মেডিসিনগুলো একটু নিয়ে নেবেন। কত টাকা হলো ডক্টর? 1500 টাকা। কি, 1500 টাকা? এটা একটু বেশি হচ্ছে না? এখন তো দিয়ে দাও, পরে না হয় শুনিও। 1500 টাকা ডাক্তারের ফিস, আবার 1200 টাকা ওষুধের দাম। আজ আর অটো নয়, হেঁটেই যাব। হাঁটা ভালো। হে ভগবান, আমি কোথায় ফেসে গেলাম। কমলা এবং রিয়া বাড়ি চলে এলো। এখন রিয়া গর্ভবতী, তাই ওর খেয়াল রাখার দরকার ছিল। কিন্তু কমলার কৃপণতা যে চূড়ান্ত ছিল। একদিন, রিয়া, ও রিয়া, কোথায় তুমি? মা, আমি বাইরে আমালার কাছ থেকে আম নিচ্ছি। ভাই, কত করে দিচ্ছ? মাসিমা, এমনিতে তো 2 কিলো 70 টাকা, আপনি না হয় 60ই দিয়ে দিন বৌনির সময়। একই লুটে রাজত্ব চলছে, মহিলাদের দেখেই দাম বাড়িয়ে দিলে। আর আমগুলো তো দেখতে পিঁপড়ের মতন। কিন্তু মা, আম খেতে আমার খুব মন চাইছে। ও, তুমি আম খাবে? ভাই, এই নাও 5 টাকা, একটা আম দাও তো। কি মাসিমা, এত কিপটেমি, শুধু একটা আম? কেন রে, 5 টাকা কি টাকা নয় নাকি? তুই কি ফ্রিতে দিবি? দে তবে। রিয়া রেগে গিয়ে ঘরের ভেতর চলে এলো এবং ওর মাকে ফোনে সব কথা জানালো। বলো তো মা, এত কিপটেমি? আমার আম খেতে কত মন চাইছিল। তুমি দীপককে বলো, সে সন্ধেবেলা নিয়ে যাবে। সন্ধেবেলায় শ্বশুর মশাই রিয়ার জন্য কিছু নিয়ে এলো। কমলা, এই নাও দেশি ঘি, আর এই বাদাম, আর কিছু ড্রাই ফ্রুটস। এ সময় বৌমার চেয়ে এসব খাওয়া খুবই দরকারি। আরে তুমিও না, এত ঘি আর ড্রাই ফ্রুটস কেন আনতে গেলে? অতিরিক্ত খরচা করে, দাও এদিকে। কমলা ড্রাই ফ্রুটস আর ঘি লুকিয়ে রেখে দিল। আরে এত দামি বাদাম কাজু এখনই দিয়ে দেব? সব খেয়ে নেবে। এক কাজ করি, কিছু রেখে বাকিগুলো লুকিয়ে রাখি। এদিকে রিয়াও ফোনে মাকে সব কথা বলতে পারছিল না। একদিন, মা, জানি না কেন আমার হাত পা এত ভারী হয়ে যাচ্ছে, ডাক্তারের কাছে যাব? আরে না না, এসব ছোটখাটো ব্যাপারে ডাক্তারের কাছে যেতে হবে না। আরে অবস্থায় এমনটা হওয়া স্বাভাবিক। কমলা বারণ করায় রিয়া ডাক্তারের কাছে গেল না। এক সন্ধেবেলা, রিয়া, তোমার কি হলো? মা, বাবা, তাড়াতাড়ি এসো, রিয়া অজ্ঞান হয়ে গেছে। আরে বিছানায় শুয়ে দিয়ে জলের ছিটে দিলেই ঠিক হয়ে যাবে। দীপক অনেক চেষ্টা করেও রিয়ার জ্ঞান ফেরাতে না পেরে হাসপাতালে দেখাতে নিয়ে গেল। ডাক্তার রিয়ার চেক আপ করে বলল, এ কি অবস্থা করেছেন আপনারা রিয়ার? জানেন রিয়ার বিপি কত হাই? আর ওর তো 15 দিন আগে অ্যাপয়েন্টমেন্টও ছিল, ও তো সেটাও মিস করলো। এই অবহেলায় যে ওর প্রাণও যেতে পারে। মা, তুমি জানতে না যে রিয়ার অ্যাপয়েন্টমেন্ট ছিল? নিজের ভুল বুঝতে পেরে কমলা ঘাবড়ে গিয়েছিল। কমলা, অন্তত এখন তো তোমার লজ্জা হওয়া উচিত। এত কিপটেমি, নিজের গর্ভবতী বউয়ের সাথেও এত কিপটেমি। মেয়েটা তোমাকে নিজের মা বলে ডাকে। এখন যদি ওর বা বাচ্চার কিছু হয়, তুমি নিজেকে ক্ষমা করতে পারবে তো? মা, তোমার যদি আমার আর রিয়ার থেকে কোনো প্রবলেম থাকে, তাহলে তুমি আমায় বলতে পারো। রিয়া আমাদের বাচ্চাকে সুস্থভাবে জন্ম দিলেই আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। না না দীপক, বাবা আমায় ক্ষমা করে দে। আমি আর কৃপণতা করব না রে। আজ পর্যন্ত আমি ভুল ছিলাম। দীপকের বাবা, আমাকে ক্ষমা করে দাও তুমি। আমি এই মেয়েটার সাথে যা অন্যায় করলাম, ভগবান আমায় ক্ষমা করে দাও। কমলা কাঁদতে থাকলে ডাক্তার এসে বলল, আপনাদের ছেলে হয়েছে, মা ও ছেলে দুজনেই সুস্থ। এই শুনে সবাই খুব খুশি হলো। এর কিছুদিন পরে দীপক রিয়াকে নিয়ে অন্য জায়গায় থাকার কথা বললে রিয়া বলল, দীপক, উনি আমার মা, আমি মাকে ছেড়ে কোনোদিনও কোথাও যাব না। এই শুনে কমলা বলল, রিয়া মা, আমি এত অন্যায় করলাম,
তাও তুমি আমায় ছেড়ে গেলে না। আমায় ক্ষমা করে দাও মা। মা, তুমি ক্ষমা না চেয়ে আশীর্বাদ করো। ওই দিনের পর থেকে কমলা কৃপণতা করা ছেড়ে দিল, যার ফলে সবাই খুব খুশি হলো। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরও অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।